দেখে নেব খেলার সময় শিরোনাম। হাথুরু সিংহের স্বেচ্ছাচারিতায় বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর পদে আর থাকতে চান না সুজন, প্রাপ্য সম্মান না পাওয়ার আক্ষেপ। একটা জায়গায় যখন আমি কাজ করেছি তার থেকে যদি আমি সেই জায়গাটা না পাই কাজ করতে, মানে এতগুলো ট্যুর করার পর যদি আমার কাজটা পরিবর্তন হয়ে যায় তাহলে আমাকে ওই ডেজিগনেশনে রাখাটার কোনো মানে হয় না। জাতীয় দলের পর এবার ঘরোয়া লিগেও অটো চয়েস নন লিটন, হুঁশিয়ারি আবাহনী কোচের। দলে থাকতে হলে পারফর্ম করার পাশাপাশি সতীর্থদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরির তাগিদ। গেল বিশ্বকাপে বিসিবির কাছ থেকে পূর্ণ সম্মান পাননি, তাই জাতীয় দলের টিম ডিরেক্টর পদে আর থাকতে চান না, জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসাও করাননি সুজন। হাথুরু সিংহে বড় কোচ হলেও তার কাছে কিছুই নয় বলে জানান তিনি। জাতীয় দলে কোনো সমস্যা দেখা দিলে বড় কোচরা সমাধান করতে পারবেন বলেও খোঁচা দিয়েছেন সুজন। খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশের ক্রিকেটে বলা হয় দ্য ক্রাইসিস ম্যান। যখন ক্রিকেটাররা কোনো বিপদে পড়েন তখন শরণাপন্ন হন সুজনের। ক্রিকেটারদের মাঝে দ্বন্দ্ব কিংবা মনোমালিন্য হলেও সমাধানে ডাক পড়ে এই বোর্ড কর্তার। ক্রিকেটাররা তাকে মানেন বলেই বোর্ড সভাপতিও ভরসা রাখেন তার উপর। কিন্তু গেল ভারত বিশ্বকাপে ভরাডুবির পর তদন্ত কমিটির প্রতিবেদনে নাকি নালিশ এসেছে সুজনের নামে, জানিয়ে ক্ষোভ ছেড়েছিলেন এই বোর্ড কর্তা। হেডকোচ হাথুরু সিংহের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি এখন ওপেন সিক্রেট। এবার কঠোর জবাব দিলেন চান্ডিকাকে নিয়ে। আমি মনে হয় সলিউশন না এখন বাংলাদেশ ক্রিকেটের, আমি মনে হয় বাংলাদেশ হ্যাভ বেটার সলিউশনস। তা আমি মনে করি যে আর আমি এটা ইন্টারেস্টেড না এনিমোর, মানে আই থিঙ্ক আই হ্যাভ বেটার জব টু ডু হোয়াট আই ডান লাস্ট ওয়ার্ল্ড কাপ। আমি মনে করি আমার ক্রিকেট ক্যারিয়ারের সাথে ওই কাজটা যায় না আসলে। মানে আমার ক্রিকেট ক্যারিয়ার, মানে আমার যেই আমার যা, হয়তো আমি এত বড় কোচ না, হয়তো এত কিছু জানিও না ক্রিকেট নিয়ে, বাট তারপর আমি মনে করি যে আই হ্যাভ এ রেসপেক্ট। আর আমি মনে হয় যে সে রেসপেক্ট আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে পাইনি একদমই। আমি সবসময় একটা কথা মানি যে পাবন ভাই আমার প্রেসিডেন্ট, মানে আমার ক্যাপ্টেন, অ্যান্ড উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিলিং করতে হবে, আই হ্যাভ টু রান টু গো অ্যান্ড প্লে ফাইন লেগ। তো বাট আমার মনে হয় যে পাবন ভাই আমাকে আর বলবেন না মনে হয় যে ফাইন লেগে যেতে। আমার মনে হয় যে এখন মানে আমি মনে করি যে আই এম নট দ্য সলিউশন, কারণ এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেড, তাদের মাঝে আমি আসলে খুব ছোট একটা মানুষ, ওইখানে না যাওয়াটাই ভালো আমার মনে হয়। না, দ্যাটস হোয়াট আই ফিল। সামনে আরও একটি বিশ্বকাপ, যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে বসবে সে আসর, যার জন্য ভিসা করিয়েছেন ক্রিকেটাররা। সুজন কি তবে ভিসা করাননি? কিছুটা ক্ষোভ নিয়ে জবাব দিলেন, জাতীয় দলের সঙ্গে শুধু ট্যুর করার ইচ্ছে নেই তার, নিজের কাজে সম্মান ও স্বাধীনতা পান না বলেই আর জাতীয় দলের কিছুতেই থাকতে চান না। হাথুরু সিং বা ওয়ার্ল্ডের সেরা কোচ হতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার টু মি। আমার কাছে আমি বাংলাদেশে আমি রেসপেক্টেবল কোচ, আমার প্লেয়াররা অনেক রেসপেক্ট করে আমাকে, আমার একটা ইয়ে আছে, সুতরাং আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মাই রেসপেক্ট এনিমোর। একটা জায়গায় যখন আমি কাজ করেছি তার থেকে যদি আমি সেই জায়গাটা না পাই কাজ করতে, মানে এতগুলো ট্যুর করার পর যদি আমার কাজটা পরিবর্তন হয়ে যায় তাহলে আমাকে ওই ডেজিগনেশনে রাখাটার কোনো মানে হয় না। ইনফ্যাক্ট যদি আমি সেই কাজ না করতে হতো আমি কেন করবো আসলে? ওয়াই? আমি তো ট্যুর করতে বাংলাদেশ টিমের সাথে যাই না, আমি একটা ট্যুর পার্টি হতে চাই। গেল ভারত বিশ্বকাপের পর থেকে জাতীয় দল থেকে দূরে আছেন সুজন, তবে যে কোনো ক্রিকেটার ব্যক্তিগত সমস্যায় পড়লে সমাধানে সবসময় পাশে আছেন বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের পর এবার ডিপিএল এর দল আবাহনীতেও শঙ্কার মুখে লিটন দাসের একাদশে জায়গা পাওয়া। এখন তিনি অটো চয়েস নন, দলে থাকতে হলে পারফর্ম করতে হবে, স্পষ্ট জানিয়েছেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে হলে লিটন দাস বড় ক্রিকেটার হয়ে গেছেন এমন চিন্তা থেকে বের হতে হবে বলেও মনে করেন সুজন। সতীর্থদের সঙ্গে সম্পর্ক আরও সহজ করতে হবে বলেও জানান তিনি। ব্যাট প্যাচ যেন পিছু ছাড়ছে না ব্যাটার লিটন দাসকে। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন, কামব্যাকের সুযোগ পেয়েছিলেন টেস্ট ক্রিকেটে, কিন্তু সেখানেও ব্যর্থ। জাতীয় দল থেকে বাদ পড়ে ডিপিএলে যোগ দিয়েছেন আবাহনী শিবিরে। গেল ম্যাচে ছিলেন না একাদশে, সুপার লিগের আগে বিশ্রাম চেয়েছেন, সেই সুযোগটাও পেয়েছেন ডানহাতি ব্যাটার। তবে সতর্ক বার্তাও দিয়ে রাখলেন আবাহনী কোচ। আকাশী নীলরা এখন ছায়া জাতীয় দল, কোনো ক্রিকেটারই অটো চয়েস নন, একাদশে জায়গা পেতে হলে করতে হবে পারফর্ম। লিটন একটা ব্রেক চেয়েছে, হি ওয়ান্টস আ ব্রেক। আমিও মনে করি যে মানে লিটন তো ডেফিনেটলি মানে
ইন এ গিভেন ডে লিটন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশের, আমি অস্বীকার করার কোনো উপায় নেই। এখন আর ইজি ওয়াকিংটা নাই মানে আবুনিতে, আসলে সত্যি কথা। আবুনি আমার ন্যাশনাল টিম থেকে, আমি কালকে শান্তকে হাসতে হাসতে বলছিলাম যে তোর ন্যাশনাল টিম থেকে আমার আবুনি এখন স্ট্রং। যদি আমরা লাস্ট 2 বছর লিটনকে অনেক কম পেয়েছি বলতে গেলে, গত বছরও মনে হয় তো আমরা খেলতেই পারিনি। এই বছর আমাদের একটা ম্যাচ খেলেছে মাত্র। আমার বেস্ট টিমটাই পিক করবো এন্ড অফ দ্য ডে। ইটস নট দ্য নেম, ইটস আমার যে বেস্ট পসিবল কম্বিনেশন বা পারফরমেন্সকে আমি মূল্যায়ন। খালেদ মাহমুদ সুজনের কোচিং ক্যারিয়ারের প্রথম ছাত্র লিটন দাস এই বাজে সময়টায় লিটনকে কিভাবে সাহায্য করছেন। অবশ্য এখন নাকি খুব বেশি কথা হয় না তার সঙ্গে, তবে জাতীয় দলে বাজে সময় পার করার কারণ খুঁজে পেয়েছেন অভিজ্ঞ কোচ। সিনিয়র কিংবা অভিজ্ঞ ক্রিকেটার হয়ে গেছেন, এমন চিন্তা থেকে বের হতে হবে লিটনকে। লিটনের তো টেকনিক চেঞ্জ হয়নি, বা ট্যাকটিক্যালি হয়তো বা ওর চিন্তাধারাতে একটু পরিবর্তন থাকতে পারে। হি নিড টু গো ব্যাক টু হিজ বেসিক্স লাইক। এবং আমার মনে হয় যে যেই লিটন ছোটবেলা থেকেই মানে যেরকম ছিল, মানে আমার মনে হয় যে আরেকটু মানে একটু সিনিয়র প্লেয়ার হয়ে গেছে, একটু রিজার্ভ টাইপের হয়ে গেছে, ওগুলো থেকে বের হতে হবে আসলে। আমার মনে হয় যে সবার সাথে একটু মিশা, একটু সময় দেওয়া ক্রিকেটকে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই নো এভরিবডি হ্যাভ আ পার্সোনাল লাইফ অ্যান্ড হি হ্যাজ টু, বাট এখনও লিটন আগে বিবাহিত ছিল না, এখন বিবাহিত, ফ্যামিলি আছে, সবই আছে, বাট তারপরেও দিস ইজ ব্রেড অ্যান্ড বাটার, দিস ইজ প্রফেশন। তো এইখানে আরেকটু সময় স্পেন্ড করা, আমার মনে হয় যে ক্রিকেটকে আরেকটু টাইম দেওয়া। জাতীয় দলের জার্সিতে ওয়ানডেতে সবশেষ 50 করেছেন, বিশ্বকাপে পুনেতে ভারতের বিপক্ষে, আর টেস্ট ও টি20তে লিটন 50 পেয়েছেন 2023 সালে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। গেল কয়েক বছর ধরেই ব্যাটিং ধারাবাহিকতা চোখে পড়ার মতো, চাপের মুহূর্তেও দ্রুত রান তোলার সক্ষমতা। চলতি প্রিমিয়ার লিগে নতুন করে আলোচনায় যে কয়েকজন, তাদেরই একজন মোহামেডানের মাহিদুল ইসলাম অঙ্কন। 453 রান করে যিনি আছেন তালিকার 2-এ। উচ্ছ্বাসে ভেসে যাওয়া নয়, বরং নির্বাচকদের দৃষ্টি কাটতে চান পারফরমেন্স দিয়েই। স্বপ্ন দেখেন টেস্টে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর। ট্যালেন্ট ইজ নাথিং উইদাউট অপরচুনিটি। ডিপিএল এ 9 ম্যাচে 6টা 50। নিয়মিত ব্যাট হেসেছে বিপিএল, বিসিএল, এনসিএল এ। তবুও মাহিদুল ইসলাম অঙ্কনের নামটা বড্ড অচেনা, অন্তত ক্রিকেটের দেশে ভক্ত সমর্থকদের কাছে। 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দিয়ে সর্বপ্রথম আসেন আলোচনায়। উইকেট কিপিং ঠিকঠাক, ব্যাটিংটা চমৎকার। রঙিন পোশাকে চাপের মধ্যেও দ্রুত রান তুলতে পারার সক্ষমতা তাকে করেছে ব্যতিক্রম। চলতি প্রিমিয়ার লিগে যে স্মরণকালে সেরা ছন্দে আছে মোহামেডান, তার নেপথ্যের অনুঘটকও এই মাহিদুল ইসলাম অঙ্কন। বলবো না যে স্বপ্নের মতো সময় যাচ্ছে, আমি ফিল করি যে এটার জন্য আমি আল্লাহর রহমতে চেষ্টা করতেছি যাতে আরও ভালো করা যায়। এমন না যে আমি অনেক বেশি ভালো করতেছি, আমি হয়তো বা এখনও আমার বেস্ট শট দিতে পারিনি কোনো ফরম্যাটেই। হয়তোবা ওয়ানডেতে প্রিমিয়ার লিগে আই হোপ কিছুটা ভালো, কিন্তু এখনও আমি ফিল করি যে অনেক ইমপ্রুভমেন্টের অবশ্যই জায়গা আছে। ক্রিকেট নিয়ে অঙ্কনের দর্শন অন্যদের চেয়ে আলাদা। প্রতিটি ম্যাচে যার কাছে সুযোগ, এগিয়ে যেতে নিয়মানুবর্তিতাই যার কাছে সবার আগে। পার্সোনাল লক্ষ্যে বলতে গেলে আমি ওইরকমভাবে কখনোই চিন্তা করি না যে খেলার আগে যে আমাকে ওই জায়গায় দেখতে চাই, কিন্তু আমি চাই যে প্রত্যেক ম্যাচই আমার জন্য অপরচুনিটি, প্রত্যেক ম্যাচই যাতে ভালো খেলতে পারি সেটাই ইম্পর্টেন্ট। ফিল করি যে অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার হিসেবে আমার কাজই হচ্ছে ক্রিকেট খেলা, আমার কাজই হচ্ছে মাঠে পারফর্ম করা, আরও প্রসেস মেনটেন করা, আরও আউট লাইফে ডিসিপ্লিন চলা, এটাই ইম্পর্টেন্ট। আর বাকি সব কী হইতেছে ওইটা এত ম্যাটার করে না। তবে একটা বিষয় ঠিকই, তীব্র অনুরাগ মাহিদুল ইসলাম অঙ্কনের। জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেন লাল বলের ক্রিকেট। টেস্ট ক্রিকেট খেলাটা আসলে সবারই আমি ফিল করি যে ক্রিকেট প্লেয়ার হিসাবে স্বপ্ন থাকে, আমারও ব্যতিক্রম কিছু না। আমিও ফিল করি যে আমি অ্যাজ এ টেস্ট প্লেয়ার বাংলাদেশ টিমে খেলতে চাই। আমি আসলে চেষ্টা করব যে আমাকে এমনভাবে তৈরি করে যাতে আমি 3 ফরম্যাটই খেলতে পারি। সো দেখা যাক, আমি অত দূরেও চিন্তা করতে চাই না। প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা দিন আমার জন্য অপরচুনিটি, সেটার দিকেই বেশি লক্ষ্য আমার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগের 9 ম্যাচে 65 গড়ে 453 রান করেছেন অঙ্কন। রান সংগ্রাহকদের শীর্ষ তালিকায় পারভেজ হোসেন ইমনের পরই যার স্থান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাবর আজমকে 3 ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরানো হয়নি, বরং তিনি নিজে থেকেই পদত্যাগ করার কথা বলেছিলেন বলে দাবি সাবেক পিসিবি চেয়ারম্যান জাক আশরাফের। নিজেদের সেরা ব্যাটসম্যানকে চাপমুক্ত রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও জানান তিনি। এদিকে শাহিন আফ্রিদিকে এখনই অধিনায়কত্ব থেকে সরানো ঠিক হয়নি, অন্তত 1 বছর তাকে সময় দেওয়া উচিত ছিল বলে মত জাক আশরাফের।
প্রথমে অধিনায়ক বাবর আজম, এরপর বোর্ড চেয়ারম্যানের পরিবর্তন। শাহিন আফ্রিদিকেও দায়িত্ব দিয়ে এক সিরিজ পর আবারও বাবরকে দায়িত্বে ফেরানো। ভারত বিশ্বকাপের পর থেকে পাকিস্তান ক্রিকেটের অস্থিরতা যেন কমছেই না। এবার অধিনায়কত্ব ইস্যুতে মুখ খুললেন সাবেক পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফও। এবছরের জানুয়ারিতে এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে মেয়াদ থাকার পরও পদত্যাগ করেন জাকা আশরাফ। যদিও এর চেয়েও তাকে নিয়ে বেশি সমালোচনা হয়েছে বাবরকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে। তবে চাপ অনুভব করায় বাবর নিজে থেকেই 3 ফরম্যাটের দায়িত্ব ছেড়েছেন বলে দাবি সাবেক পিসিবি চেয়ারম্যানের। পারফরমেন্স দেখে স্পষ্টভাবেই বোঝা যায় অধিনায়কত্ব নিয়ে সে খুব চাপে ছিল। এই চ্যালেঞ্জ সে নিতে পারছিল না। আমি চেয়েছি তাকে ফ্রি রাখতে। অবশ্য আমি তাকে বলেছিলাম লাল বলের অধিনায়ক থাকতে। তবে সে বলেছে এখান থেকে তাকে সরানো হলে সে সব সংস্করণ থেকেই পদত্যাগ করবে। বাবরকে সরানোর পর টেস্টে শান মাসুদ ও টি-20-র অধিনায়কত্ব দেয়া হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। তবে শান মাসুদ থাকলেও হুট করেই বাদ দেয়া হয়েছে আফ্রিদিকে, জানিয়ে জলঘোলা কম হয়নি। সাবেকরা সমালোচনার ঝড় তুলেছিলেন বোর্ডের এমন সিদ্ধান্ত নিয়ে। আর শাহিনকে আরেকটু সময় দেওয়া উচিত ছিল বলে মনে করেন জাকা। শাহিনকে আরও সময় দেয়া দরকার ছিল, অন্তত 1টা বছর। তাহলে তার পারফরমেন্স মূল্যায়ন করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারত। তখন এত কথাও হতো না। এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর, চলমান ঘটনা নিয়ে বোর্ডের ওপর অসন্তোষ শাহিন আফ্রিদির। এমনকি নিউজিল্যান্ড সিরিজের ফিটনেস ক্যাম্প থেকে হুট করে চলে গেছেন বাঁহাতি এই পেসার, যদিও যার জন্য পারিবারিক কারণ দেখিয়েছেন তিনি। তামিম হোসেন, সময় সংবাদ। চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ ইউসুফ। সঙ্গে সহকারী কোচ করা হচ্ছে আব্দুর রাজ্জাককে। গত সপ্তাহে ইউসুফ ও আব্দুর রাজ্জাককে নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে পরিচয় করে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার। এর আগে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ, অনূর্ধ্ব-19 দলের কোচ এবং লাহোরের ক্রিকেট একাডেমির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ইউসুফ। এদিকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে বাবর আজমকে। এবার হকির খবর। প্রিমিয়ার লিগের সুপার 6-এ আবাহনীকে 2-1 ব্যবধানে হারিয়েছে মেরিনা রিয়াংস। এই জয়ে শিরোপার দৌড়ে বেশ ভালোভাবে টিকে রইল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে কম্বিনেশন ভালো না থাকায় ম্যাচ হেরেছে আবাহনী। দিনের অন্য ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে হারিয়েছে উষা ক্রীড়া চক্র। ক্লাব কাপের ফাইনালের পর প্রিমিয়ার হকি লিগের প্রথম পর্বেও মেরিনা রিয়াংসের কাছে হেরেছিল আবাহনী। সুপার 6-এর সেই হারের প্রতিশোধ নিতে মাঠে নেমেছিল আকাশী নীলরা। তবে এখানেও হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে শীতুল আশরাফুলদের। সেই সঙ্গে প্রিমিয়ার হকি লিগের শিরোপার রেসে অনেকটা পিছিয়ে গেল আবাহনী। মাওলানা ভাসানী স্টেডিয়ামে 2 দলের প্রথম কোয়ার্টার শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ম্যাচের ডেডলক ভাঙে 20 মিনিটে। পেনাল্টি কর্নার থেকে মেরিনার্সকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। প্রথম গোলের রেশ কাটতে না কাটতে দ্বিতীয় গোলের দেখা পায় মেরিনা রিয়াংস। 26 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে লক্ষ্যভেদ করেন অধিনায়ক ফজলে হোসেন রাব্বি। ম্যাচে একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি আবাহনী। 33 মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতীয় খেলোয়াড় শীষে গাওয়াদের গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় আকাশী নীলরা। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ধানমন্ডির ক্লাবটি। চতুর্থ ও শেষ কোয়ার্টারে গোল করতে গোলরক্ষককে উঠিয়ে একজন অতিরিক্ত ফরওয়ার্ড নামায় আবাহনী। তারপরও মেরিনার্সের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই জয় শিরোপার রেসে বেশ ভালোভাবেই টিকে রইল মেরিনা রিয়াংস। সামনে তাদের প্রতিপক্ষ লিগ টপার মোহামেডান। অন্যদিকে ফরেন প্লেয়ারদের কম্বিনেশন ভালো না থাকায় ম্যাচ হারের অন্যতম কারণ বলে মনে করছেন আবাহনীর ফরাদ আহমেদ শীতুল। ফরেন প্লেয়াররা কন্টিনিউ যদি মেরিনার্সে যেরকম বা মোহামেডানে কন্টিনিউয়াসলি আছেন, তো আমাদের ঘটনা পরিবর্তনটা আমি মনে করি যে একটু সমস্যার কারণ। দেখা গেল তারা আমাদের ক্লাবে যারা আসছেন ছুটির সমস্যা, বারবার যেতে হচ্ছে আসতে হচ্ছে, এটা আসলে আমাদের একটু পিছিয়ে পড়ার কারণ। যেহেতু 3 পয়েন্ট লুজ করলে আমরা চ্যাম্পিয়ন রেসে থাকতেছি না, এই কারণে আমাদের ম্যাচটা সবগুলো ম্যাচই এখন আমাদের কাছে ফাইনালের মতন, কারণ আমাদের সবগুলো পয়েন্টই দরকার। মেইন টার্গেট এখন মোহামেডানকে হারানো। তো আমরা আবাহনীকে আমরা হারাইছি। সো এটা আমাদের মূল লক্ষ্য ছিল, ডোর ডাইর ম্যাচ ছিল। আজকের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। দিনের অন্য ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে হারিয়েছে উষা ক্রীড়া চক্র। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। হ্যামস্ট্রিং চোটে পড়েছেন মিচেল মার্শ। আইপিএলে অন্তত 1 সপ্তাহ তাকে পাবে না দিল্লি ক্যাপিটালস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের পর বিষয়টি নিশ্চিত করেছে দিল্লির সহকারী কোচ।
চোটে পড়ার পর তাকে পাঠানো হয় স্ক্যানের জন্য। আইপিএলে পুরো মৌসুম মার্শ খেলতে পারবে কিনা তা নির্ভর করছে এই স্ক্যান রিপোর্টের উপর। আগামী জুনে টি-20 বিশ্বকাপের জন্য এখন পর্যন্ত দলের সম্ভাব্য অধিনায়ক মার্শ। তাই আসন্ন টি-20 বিশ্বকাপের আগে অজি অলরাউন্ডারের এই চোট অস্ট্রেলিয়ার জন্য উদ্বেগের কারণ। 2020 আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদে প্রথম ম্যাচে অ্যাঙ্কেলের চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। আইপিএলে 8 মৌসুমে 42টি ম্যাচ খেলেছেন এই অজি অলরাউন্ডার। ইসলামিক চিন্তা কিংবা রীতিনীতি যে নারীর চলার পথে কখনো স্বাধীনতা হনন করে না, তার বড় একটা উদাহরণ মরক্কোর ফ্লাইওয়েট বক্সার রাবাব চেদ্দার। আসন্ন প্যারিস অলিম্পিক সামনে রেখে রমজানের রোজা রেখেও অনুশীলন করে যাচ্ছেন। ইফতারের আগে এবং পরে দুবেলা নিয়ম করে প্র্যাকটিস করেন এই বক্সার। শুধু তাই নয়, সৃষ্টিকর্তার প্রতি মনোনিবেশ করতে পারায় প্র্যাকটিসের জন্য রমজানকে উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছেন রাবাব। রমজান মুসলিম বিশ্বের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এক মাস। পুরো বিশ্বের মুসলিম উম্মাহ যখন মশগুল হয়ে থাকেন ইবাদত সিয়াম সাধনায়, মুসলিম দেশগুলোতে রমজান পালনে কত আয়োজন। অন্যান্য দেশগুলোর তুলনায় ইসলামী চিন্তাধারার দেশগুলোতে নারীদের অবাধে চলাফেরা খানিক নিয়মের বেড়া জালে ঘেরা। নিয়মতান্ত্রিক জীবনযাপন, ইসলাম চর্চা মুসলিম সম্প্রদায়ের চলার পথ করে তোলে সহজ সাবলীল। আর রমজান ঘিরে নারীদের জীবনযাপন হয়ে ওঠে আরও গোছালো ও নিয়মতান্ত্রিক। তবে নিয়মের বেড়াজালে নিজেকে বেঁধে রাখেননি দূরদৃষ্টি সম্পন্ন একজন নারী বক্সার। একটু ব্যতিক্রমী উদ্যোগ মরক্কান ফ্লাইওয়েট বক্সার রাবাব চেদ্দারের। চোখে স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য 33 বছর বয়সী এই নারীর। আর সে লক্ষ্য পূরণে রমজানেও থেমে নেই তিনি। সামনেই প্যারিস অলিম্পিক, সেখানে অংশগ্রহণ করতে দিন রাত এক করে অনুশীলন করে যাচ্ছেন রাবাব। মরক্কান এই ফ্লাইওয়েট বক্সারের অনুশীলনের ধরন খানিক ভিন্ন অন্যদের তুলনায়। পুরো দিন রোজা রেখেও অনুশীলনে কোনো হেরফের করেন না তিনি। ইফতারের আগে এবং পরে নিয়ম করে প্রতিদিন প্র্যাকটিস করেন এই বক্সার। কাসাব্লাঙ্কার একটি জরাজীর্ণ জিমে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন রাবাব। তবে এত সব আয়োজনের মূলে রয়েছে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন। আমি স্বাভাবিকভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি। রোজার মাসে সকাল বিকেল 2 বেলা আমি প্র্যাকটিস করি। জাতীয় দলে যে কোনো সময় সার্ভিস দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকতে চাই। ইটালিতে একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করব। এর আগে আফ্রিকায় ম্যান্ডানা বক্সিং কাপে অংশ নেব। থাইল্যান্ডে যাব অলিম্পিকে পারফর্ম করার যোগ্যতা অর্জনের জন্য। আর প্রস্তুতির জন্য রোজার মাসকে আমরা উপযুক্ত মনে করি, কারণ এই সময়টাতে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা যায়। মরক্কান এই বক্সার রমজানকেই তার প্রস্তুতির উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছেন, যেখানে রোজাও তার কাছে বাধা হতে পারেনি। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরো একবার। হাথুরু সিংহের স্বেচ্ছাচারিতায় বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর পদে আর থাকতে চান না সুজন। প্রাপ্য সম্মান না পাওয়ার আক্ষেপ। একটা জায়গায় যখন আমি কাজ করেছি, তার থেকে যদি আমি সেই জায়গাটা না পাই কাজ করতে, মানে এতগুলো ট্যুর করার পর যদি আমার কাজটা পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাকে ওই ডেজিগনেশনে রাখাটার কোনো মানে হয় না। এই ছিল খেলার সময়।